আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ ভিলেজে আপনাদের স্বাগতম। আমরা আজকে ক্লাসে দেখব ফিউচার টেন্স। আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স শেষ করে ফেলেছি। পাস্ট টেন্সের সম্ভবত একটা পার্ট বাকি আছে, আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স ফিউচার টেন্সেও চারটা পার্ট রয়েছে বা চারটা ভাগ রয়েছে, যেমন হলো ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, দুটো একই নাম। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ফিউচার সিম্পলকে আমরা আবার চারটা পার্ট, প্রত্যেকটা পার্টকে কিন্তু ভাগ করেছিলাম। পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, চারটা করে ভাগ করেছিলাম। যেমন প্রেজেন্ট সিম্পল 1 2 3 4, আবার ফার্স্ট সিম্পল 1 2 3 4 এরকম ভাগ করেছিলাম। ঠিক একইভাবে আমরা ফিউচার সিম্পলকেও চারটা ভাগে ভাগ করব। আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ফিউচার সিম্পল 1। তাহলে ফিউচার সিম্পল 1 বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি করা যায় এজন্য আমরা চেনার উপায় দেখব। তাহলে দেখি চেনার উপায়। চেনার উপায়ের মধ্যে রয়েছে ক্রিয়াপদ হিসাবে। আমরা কিন্তু প্রত্যেকটা টেন্সই যখন পড়েছি শেখার জন্য, তখন কিন্তু আমরা চিনতে পারবো কিভাবে সেটা আগে দেখেছি, তারপরে গঠন প্রণালী দেখেছি, তারপরে আমরা করেছি। তাহলে আমি কি লিখলাম চেনার উপায়ে? ক্রিয়াপদ হিসাবে হব, হবে, হবি, হবে এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? ফিউচার সিম্পল 1 হবে। আর তখন গঠন প্রণালী হবে সাবজেক্ট shall be, will be প্লাস এক্সটেনশন। তাহলে গঠন প্রণালীতে আমি কি বললাম? shall, সাবজেক্ট shall be, will be প্লাস এক্সটেনশন, এটা হবে গঠন প্রণালী। আর চেনার উপায় কি থাকবে আমার? ক্রিয়াপদ হিসাবে, মানে হব, হবে, হবি, হবে এই শব্দগুলোই ক্রিয়াপদ হিসাবে থাকবে। আর যদি এগুলো থাকে তাহলে তার গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট shall be, will be, এক্সটেনশন। এবার আমরা উদাহরণে যাচ্ছি। বাংলা বাক্য দেখেন, আমি ডাক্তার হব। আমরা জানি ক্রিয়াপদ কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে। তাহলে এই হব শব্দটা কি? ক্রিয়াপদ। এই যে আমি বলছি ক্রিয়াপদ হিসাবে হব, হবে, হবি, হবে এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? ফিউচার সিম্পল 1 হবে। তাহলে এখানে আমি ক্রিয়াপদ হিসেবে কি পাচ্ছি? আমি ডাক্তার হব, এটা ক্রিয়াপদ। তুমি কৃষক হবে, এটা ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ হিসাবে যদি এই শব্দগুলো থাকে তাহলে সেই বাংলা বাক্যগুলো অবশ্যই কি হবে? ফিউচার সিম্পল 1 হবে। আর ফিউচার সিম্পল 1 যদি আমরা এটা চিনতে পারি তাহলে আমরা গঠন প্রণালী অনুসারে লিখলে আমার ট্রান্সলেট হয়ে যাবে। যেমন গঠন প্রণালীতে প্রথমে কি আছে? সাবজেক্ট। তাহলে আমি এর সাবজেক্ট হলো আই। তারপরে কি আছে? শ্যাল, উইল বি। এখন শ্যাল কখন হবে আর উইল কখন হবে? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল ব্যবহার করা যাবে। ফার্স্ট পারসন বলতে আমি কি বুঝি? আই অথবা উই। আবার আমি কি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের সাথে উইল ব্যবহার করা যাবে। মানে ফার্স্ট পারসনের সাথে আমি উইল ব্যবহার করতে পারবো। মানে তাহলে দেখেন শ্যাল বি, উইল বি, কখন শ্যাল বি ব্যবহার করব আর কখন উইল বি ব্যবহার করব। মনে রাখবেন উইল বি মানে উইল শব্দটা যে কোনো সাবজেক্টের সাথে আমি ব্যবহার করতে পারবো। তবে যদি আমি শ্যাল ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করতে হবে। আর ফার্স্ট পারসন কোনটা? আমি, আমরা, মানে আই অথবা উই। তাহলে আই শ্যাল বি, তারপরে কি? তাহলে দেখেন সাবজেক্ট শ্যাল বি, উইল বি, তারপরে এক্সটেনশন। এক্সটেনশনে কি আছে? ডক্টর। তাহলে আই শ্যাল বি আ ডক্টর। এই হয়ে গেল ট্রান্সলেট। এবার দেখেন তুমি কৃষক হবে, তাহলে সাবজেক্ট কে? ইউ। সাবজেক্টের পরে কি হবে? তাহলে ইউ। আমি বলছি শ্যাল কখন হবে? শুধু ফার্স্ট পারসন। তাহলে ইউটা হলো সেকেন্ড পারসন, তাহলে কি হবে? অবশ্যই উইল হবে। তাহলে ইউ উইল বি আ ফার্মার। এক্সটেনশনে কি আছে? ফার্মার। আশা করি বুঝতে পেরেছেন, খুব কঠিন না। তাহলে বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ বসে, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা আছে? হবেন, এবং এখানে ক্রিয়াপদ আছে হবে। তাহলে এই যে হবেন, আর এখানে কি? হবে। যদি এই ক্রিয়াপদগুলো থাকে তাহলে আমরা চিনতে পারলাম যে এই বাক্য দুটো কোথায় আছে? ফিউচার সিম্পল 1 এ আছে। যদি এটা বুঝতে পারি যে এটা ফিউচার সিম্পল 1, তাহলে আমরা গঠন প্রণালী অনুসারে লিখতে পারবো সাবজেক্ট। সাবজেক্ট কে? রাফি, রাফি।
এবার কি হবে শ্যাল বি উইল বি, আমরা তাহলে লিখবো উইল বি, যেহেতু ফার্স্ট পারসনের সাথে শুধু শ্যাল হবে। তাহলে রাফি উইল বি, তারপরে এক্সটেনশন কি আছে শিক্ষক, টিচার, টি এম সি এইচ ই আর টিচার। তারপরে কি আছে হৃদয়, এইচ আর আই ডি এ ওয়াই, হৃদয়। এবার কি হবে সাবজেক্টের পরে শ্যাল বা উইল বি, তাহলে উইল বি। তারপরে কি আছে গায়ক, তাহলে আ সিঙ্গার। আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ একটা বিষয়, ফিউচার সিম্পল অন। তাহলে চেনার উপায় জানলাম, গঠন প্রণালী জানলাম, আর কয়েকটা উদাহরণও দেখলাম। রাফি উইল বি আ প্লেয়ার, এখানে উইল আছে, আমরা এটা বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তাহলে উইল নট এর সংক্ষিপ্ত রূপ কি হবে ওন্ট হবে, আর শ্যাল নট এর সংক্ষিপ্ত রূপ কি হবে শ্যান্ট হবে, এস এইচ এ এন টি, শ্যান্ট হবে। তাহলে আমরা যদি বাক্যগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমার এই শর্ট ফর্মটা জানা উচিত। তাহলে উইল, যেহেতু আমরা এখানে কি দুটো হেল্পার দেখছি, উইল আছে বি আছে, আমার এই উইলের সঙ্গে কি নট বসাতে হবে, আবার ইন্টারোগেটিভ করার সময় উইলটাকেই সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমার উইল নটের সংক্ষিপ্ত রূপ কি পেলাম ওন্ট, আর শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ পেলাম শ্যান্ট। আমরা এবার দেখব এই বাক্যটাকে কিভাবে নেগেটিভ করা যায়। তাহলে দেখেন নেগেটিভ যদি আমি করি তাহলে কি হবে, রাফি, যেহেতু উইল নট, তাহলে উইল নটের সংক্ষিপ্ত রূপ কি হবে ওন্ট, রাফি ওন্ট বি আ প্লেয়ার, এটা হলো নেগেটিভ। এবার যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, উইল রাফি বি আ প্লেয়ার, এটা হলো ইন্টারোগেটিভ। খেয়াল করেন আমি যখন ইন্টারোগেটিভ করছি তখন বি ভার্বের যে দুটো পার্ট রয়েছে, সরি হেল্পিং ভার্বের উইল এবং বি, প্রথম অংশটাকে আগে নিয়ে আসছি, ইন্টারোগেটিভ হয়ে গেছে, আর দ্বিতীয় অংশ যেখানে ছিল সেখানেই আছে। এবার যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি এই ফর্মটাকে আগে নিয়ে আসলেই হয়ে যাবে, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে কি হবে ওন্ট রাফি বি আ প্লেয়ার। এই হলো নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে রাফি উইল বি আ প্লেয়ার, এটার যদি আমি নেগেটিভ করি তাহলে কি হচ্ছে রাফি ওন্ট বি আ প্লেয়ার, আর যদি ইন্টারোগেটিভ করি ও রাফি বি আ প্লেয়ার, আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে ওন্ট রাফি বি আ প্লেয়ার। উই শ্যাল বি ফার্মার্স, তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে উই শান্ট, শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ কি হলো শান্ট বি ফার্মার্স, এটা হলো নেগেটিভ। যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে শ্যাল উই বি ফার্মার্স, এটা হলো ইন্টারোগেটিভ। আর যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে শ্যান্ট শব্দটাকে আগে নিয়ে আসবো, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে, এটাকে আগে নিয়ে আসবো শ্যান্ট উই বি ফার্মার্স। আশা করি বুঝতে পেরেছেন নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা হলো পাস্ট সিম্পল অন, সরি এটা হলো ফিউচার সিম্পল অন শিখলাম আমরা। এরপরে ইনশাআল্লাহ আমরা দেখব ফিউচার সিম্পল টু। ফিউচার সিম্পল টু আমরা দেখি ফিউচার সিম্পল টু কিভাবে জানা যায়। তাহলে ফিউচার সিম্পল টু চেনার উপায়, চেনার উপায় হলো থাকবে ক্রিয়াপদ দ্বারা, থাকবে ক্রিয়াপদ দ্বারা যদি মালিকানা বোঝায়, তবে কি হবে ফিউচার সিম্পল টু হবে। তাহলে ফিউচার সিম্পল টু কখন হবে, যদি চেনার উপায় কিভাবে চিনবো আমরা এটা, থাকবে মানে থাকবে এই শব্দটাই ক্রিয়াপদ হবে, থাকবে ক্রিয়াপদ দ্বারা যদি মালিকানা বোঝায় তাহলে কি হবে ফিউচার সিম্পল টু হবে। তাহলে এবার আমি একটা উদাহরণ লিখে দেখি, আমার একটি কলম থাকবে বা আমার একটা কম্পিউটার থাকবে, তাহলে আমার একটি কলম থাকবে। এবার খেয়াল করেন কি বললাম চেনার উপায়ে, ক্রিয়াপদ থাকবে ক্রিয়াপদ দ্বারা, তাহলে ক্রিয়াপদ কোথায় থাকে বাংলা বাক্যের শেষে, তাহলে এই থাকবে এই শব্দটাই হলো ক্রিয়াপদ, এই শব্দটাই হলো ক্রিয়াপদ। তাহলে থাকবে ক্রিয়াপদ দ্বারা যদি মালিকানা বোঝায়, দেখি মালিকানা বোঝায় কিনা, আমার একটি কলম থাকবে, তাহলে এই কলমের মালিক কে হবে আমি, তার মানে মালিকানা বোঝাচ্ছে বাক্যটা দ্বারা। যদি মালিকানা বোঝায় তাহলে সেটা কি হবে ফিউচার সিম্পল টু হবে। আর গঠন প্রণালীতে যখন কি হবে, গঠন প্রণালী হবে সাবজেক্ট যিনি মালিক, তারপর শ্যাল
হ্যাভ, উইল, হ্যাভ। তারপরে হলো আপনার যাহা থাকবে। গঠন প্রণালীটা দেখেন, তাহলে আবার বলছি আমি, থাকবে ক্রিয়াপদ দ্বারা যদি মালিকানা বোঝায় তাহলে সেটা হবে ফিউচার সিম্পল টু, এবং গঠন প্রণালী তখন কি হবে, সাবজেক্ট যিনি মালিক, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে হলো যাহা থাকবে। এবার আমি বাক্যটা দেখছি, দেখেন, আমার একটি কলম থাকবে, এখানে ক্রিয়াপদ হিসেবে কি আছে, থাকবে। যেহেতু থাকবে এই শব্দটা ক্রিয়াপদ এবং এটা দ্বারা মালিকানা বোঝাচ্ছে, তার মানে এই বাক্যটা কি হবে, ফিউচার সিম্পল ট্রু হবে। আর আমি যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট প্রথমেই। তাহলে এখানে সাবজেক্ট আবার কে, যিনি মালিক, তাহলে এই কলমের মালিক কে, আমি, তাহলে আমি এর ইংরেজি লিখতে হবে আই। এখানে আমার, আমার ইংরেজি যদি লিখতে চাই তাহলে হবে মাই, কিন্তু আমি কিন্তু মাই লিখতে পারছি না। কেন পারছি না, কারণ এই কলমের মালিক কে, আমি, তাহলে আমি এর ইংরেজিটাই লিখতে হবে। তাহলে লিখলাম আমি সাবজেক্ট কে, যিনি মালিক, লিখলাম আই। এবার শ্যাল উইল হ্যাভ, মানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমি বলেছি শ্যাল শব্দটা তখনই হবে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, তবে আমি উইল শব্দটা যে কোনো সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে ব্যবহার করতে চাই এখানে ব্যবহার করতে পারবো, তাহলে কি হবে, আই উইল হ্যাভ। এখানে কিন্তু ভুল হবে না, দুটোই ব্যবহার করতে পারবো ফার্স্ট পারসনের সাথে। তবে শুধু মাথায় এটা রাখবেন যে উইল শব্দটা যে কোনো সাবজেক্টের সাথে আমি ব্যবহার করতে পারবো। যদি শ্যাল ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করতে হবে। তাহলে গঠন প্রণালী অনুসারে আমি লিখলাম সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এটা লিখলাম। এবার যাহা থাকবে, কি থাকবে, একটা কলম, তাহলে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার কি বললাম দেখেন, রাফির একটি গাড়ি থাকবে, তাহলে থাকবে ক্রিয়াপদ দ্বারা কি বোঝাচ্ছে, এই গাড়ির মালিককে রাফি, তাহলে থাকবে ক্রিয়াপদ দ্বারা যদি মালিকানা বোঝায় তাহলে সেটা হবে ফিউচার সিম্পল টু। তার মানে এই বাংলা বাক্যটা যদি ইংরেজি করতে চাই তাহলে কোন টেন্সে করতে হবে, ফিউচার সিম্পল টু। আর তখন গঠন প্রণালী আমাকে ফলো করতে হবে কোনটা, সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কে, রাফি। এরপরে সাবজেক্টের পরে কি আছে, শ্যাল অথবা উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ। এখানে কিন্তু আমি ইচ্ছা করলে শ্যাল ব্যবহার করতে পারবো না, কারণ শ্যাল কখন ব্যবহার করতে পারবো, শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথে। তাহলে রাফি উইল হ্যাভ, তারপরে যাহা থাকবে, কি থাকবে, একটা গাড়ি থাকবে, আ কার। এবার বললাম শামীমের তিনটা চাকু থাকবে, তাহলে দেখে ক্রিয়াপদ কোনটা থাকবে, এই থাকবে ক্রিয়াপদ দ্বারা দেখতে হবে মালিকানা বোঝাচ্ছে কিনা, তাহলে এই চাকুর মালিককে শামীম। যেহেতু এই থাকবে ক্রিয়াপদ দ্বারা মালিকানা বোঝাচ্ছে তার মানে ফিউচার সিম্পল টু হবে। তাহলে গঠন প্রণালী অনুসারে আমার সাবজেক্টকে শামীম, শামীম, তারপরে উইল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে যাহা থাকবে, কি থাকবে, চাকু, থ্রি নাইফ, তিনটা চাকু, তাহলে কে এন আই ভি ই এস, থ্রি নাইফস। বুঝতে পেরেছেন আশা করি। এটা হলো আপনার ফিউচার সিম্পল টু। আমরা এবার দেখব নেগেটিভ। উই উইল হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি থাকবে। আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমরা আগেই দেখেছি যে উইল নটের সংক্ষেপেরও ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে, উইল নটের সংক্ষেপের উপর অন, তারপরে যা আছে হ্যাভ আ কার, এটা হলো নেগেটিভ। যদি ইন্টারগ্রেটিভ করতে চাই তাহলে কি হবে, উইলটা আগে নিয়ে আসতে হবে, তাহলে উইল হ্যাভ। একবার খেয়াল করেন এখানে দেখেন উইল এবং হ্যাভ দুটোই কিন্তু হেল্পার। সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম অংশটাকে যদি নেগেটিভ করতে চাই প্রথম অংশের সঙ্গে নট বসাতে হবে, যদি ইন্টারগেটিভ করতে চাই তাহলে প্রথম অংশকে আগে নিয়ে আসতে হবে। এইগুলো মাথায় রাখতে হবে, তাহলে কি হবে, ইন্টারগেটিভ করার সময় উইল হ্যাভ আ কার, এটা হলো ইন্টারগেটিভ। আর যদি আমি নেগেটিভ ইন্টারগেটিভ করতে চাই তাহলে নেগেটিভ ফর্মটাকে আগে নিয়ে আসতে হবে, আমরা দেখেছি অনেকবার এটা। তাহলে কি হবে, ওন্ট উই হ্যাভ আ কার, এই হলো আপনার নেগেটিভ ইন্টারগেটিভ। এরপর আমি লিখলাম আই শ্যাল হ্যাভ আ বুক, বা আই শ্যাল হ্যাভ আ, আই শ্যাল হ্যাভ আ পেন, এটা লিখলাম। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, আই শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ হলো শ্যান্ট, আই শ্যান্ট হ্যাভ আ পেন, এটা হলো আপনার নেগেটিভ। আমি যদি ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, শ্যাল আই হ্যাভ আ পেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন। আমি যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে এটা আগে নিয়ে আসবো, এটা কিন্তু সবার জানা হয়ে গেছে অলরেডি।
shan't shan't I have a পেন। এই হলো নেগেটিভ ইন্টারগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারগেটিভ। আবারও বলছি আমি, দেখেন আই শ্যাল হ্যাভ আ পেন, যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? আই শ্যান্ট হ্যাভ আ পেন। যদি ইন্টারগেটিভ করি তাহলে শ্যাল, এটাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? শ্যাল আই হ্যাভ আ পেন। আর যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে কি হবে? শ্যান্ট আই হ্যাভ আ পেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।